আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি নিয়ে, যেটাকে শর্ট ফর্মে বলা হয় টিএলসি। টিএলসি বাংলায় বলা হয় পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। থিন মানে পাতলা, লেয়ার মানে স্তর, আর ক্রোমাটোগ্রাফি মানে তো ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফির অনেকগুলা প্রকারভেদ আছে, তার মধ্যে একটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এরপর ধরো আছে পেপার ক্রোমাটোগ্রাফি, তারপর কলাম ক্রোমাটোগ্রাফি, এরপর গ্যাস ক্রোমাটোগ্রাফি, আবার এইচপিএলসি, যেটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফির একটা স্পেশাল ভার্সন, মডিফিকেশন। তো যতগুলো ক্রোমাটোগ্রাফি আছে তাদের একটা কমন ডেফিনেশন হচ্ছে এটা হলো একটা সেপারেশন টেকনিক, পৃথকীকরণ পদ্ধতি। ধরো ধরো একটা মিক্সচার, সেখানে তিনটা কম্পোনেন্ট আছে মিশ্রিত অবস্থা, এ বি সি। এখন এই এবিসি তিনটা কম্পোনেন্ট মিশ্রিত অবস্থা আছে, তুমি কি করবা? এদেরকে আলাদা করবা, সেপারেশন করবা, পৃথকীকরণ করবা। কি ব্যবহার করে? ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে, অর্থাৎ এটা একটা সেপারেশন টেকনিক। তবে আদার্স ক্রোমাটোগ্রাফি আর টিএলসি এর মধ্যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে। কি পার্থক্য? অন্যান্য টিএলসি বাদে আদার্স আদার্স ক্রোমাটোগ্রাফিতে কি করা হয়? এই হোল মিক্সচারটাকে নেওয়া হয়, হোল মিক্সচারে কি আছে? মিক্সচার আছে এ কম্পোনেন্ট, বি কম্পোনেন্ট, সি কম্পোনেন্ট মিশ্রিত অবস্থায়। তো আদার্স ক্রোমাটোগ্রাফিতে এই হোল মিক্সচারের যে এ বি সি কম্পোনেন্টগুলোকে একদম সেপারেশন করে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করা হয়। মিশ্রিত অবস্থাগুলো তুমি আলাদা করে সংগ্রহ করলা আলাদা আলাদা পাত্রে। ধরো একটা পাত্রে এ নেওয়া হইলো, আরেকটা পাত্রে বি সংগ্রহ করা হইলো, আরেকটা পাত্রে সি সংগ্রহ করা হইলো। এটা হচ্ছে অন্যান্য ক্রোমাটোগ্রাফির প্রয়োগ। বাট টিএলসি কিন্তু এরকম না। টিএলসিতে কি করা হয় দেখো, টিএলসি বা পেপার ক্রোমাটোগ্রাফি, দুইটা সেম না, মেকানিজম সেম, অনেকটা সিমিলার, প্রায় সিমিলার, একটু ভিন্নতা আছে বলে দেব। টিএলসি বা পেপার ক্রোমাটোগ্রাফি, সেখানে কি করা হয়? এই হোল মিক্সচার নেওয়া হয় না, এই সম্পূর্ণ মিক্সচার থেকে জাস্ট একটা ফোঁটা নেওয়া হয়, ওয়ান ড্রপ নেওয়া হয়। মানে ধরো এটা একটা মিক্সচার, এই আঙ্গুলটা আমি ডোবাইলাম, এখানে একটা ফোঁটা ভরলো, এই ফোঁটা মানে ওয়ান ড্রপ, এই যে আমি ফেললাম, এই যে দেখো দেখো দেখো, এই যে পড়ে গেল, এরকম একটা ড্রপ। এর থেকেও কম নেওয়া হয়, আমি তো আঙ্গুল দিয়ে নিচ দিই, সেখানে নেওয়া হয় ক্যাপিলারি টিউব বা মাইক্রোপিপেট, একটা ড্রপ নেওয়া হয়, জাস্ট একটা ড্রপ নেওয়া হয়, এখানে ওয়ান ড্রপ। আচ্ছা, তুমি ওয়ান ড্রপ নিছো, বাট সেটা তো মিশ্রণই নিছো, তাহলে এখানে এ বি সি তিনটাই আছে, তিনটা কম্পোনেন্ট মিশ্রিত অবস্থায়, বাট পরিমাণটা কি? খুবই কম। তাহলে তুমি যদি সেপারেশন করবা তাহলে কি পাবা? ছোট্ট ছোট্ট বিন্দু আকারে কিছু স্পট পাবা না? স্পট আকারে ধরো সেপারেশন করে এ পাইলা, এটা হচ্ছে এ, এটা ধরো বি, এটা ধরো সি, এই তিনটা তুমি স্পট পাইলা। অর্থাৎ এখানে কি করা হয়? সম্পূর্ণ কম্পোনেন্ট কি সেপারেশন করা হয় না? তাহলে এটা সেপারেশন টেকনিক পুরাদমে বলা যেতে পারে না। এটা কি বলা যেতে পারে? আইডেন্টিফিকেশন। কিভাবে? দেখো, তুমি একটা ড্রপে কয়টা ফুটা পাইছো, কয়টা স্পট পাইছো? তিনটা। এর মানে তোমার যে মিশ্রণ ছিল সেখানে তিনটা কম্পোনেন্ট। তুমি যদি এখানে দুইটা স্পট পাইতা একটা ড্রপ থেকে, তার মানে কম্পোনেন্টে দুইটা স্পট থাকতো। আর যদি একটা স্পট পাইতা, তার মানে কম্পোনেন্টে মিশ্রণে একটা কম্পোনেন্ট। অর্থাৎ তোমার মিক্সচারে কয়টা কম্পোনেন্ট আছে, কয়টা কম্পোনেন্ট দ্বারা, কয়টা উপাদান দ্বারা একটা মিশ্রণ তৈরি হয়েছে তোমার, সেটা জানার একটা মেথড হচ্ছে টিএলসি বা পেপার ক্রোমাটোগ্রাফি। অর্থাৎ এটাকে আমি বলতে পারি আইডেন্টিফিকেশন মেথড। অর্থাৎ টিএলসি হচ্ছে আইডেন্টিফিকেশন মেথড, আইডেন্টিফিকেশন বা শনাক্তকারী প্রক্রিয়া, আইডেন্টিফিকেশন মেথড। কিভাবে আইডেন্টিফিকেশন করে? বাই সেপারেশন করে। কি সেপারেশন করে? সেপারেশন অফ মিক্সচার সেপারেশন করে। সম্পূর্ণ মিক্সচার না, অফ ওয়ান ড্রপ, একটা ফুটা করে দেখে যে কয়টা স্পট পাইছো, যতগুলো স্পট ততগুলো কম্পোনেন্ট ছিল, তুমি শনাক্ত করে ফেললা। আবার এটাকে পিউরিফিকেশন মেথড বলা হয়। পিউরিফিকেশন মেথড কিভাবে? ধরো তুমি একটা মেডিসিন কোম্পানিতে চাকরি করো, মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে।
তুমি মেডিসিন তৈরি করো, মেডিসিন বানাও, সিম্পল ওয়েতে চিন্তা করো, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। তো তুমি ফার্মাসিস্ট বা কেমিস্ট, তুমি একটা মেডিসিন বানাইছো, তো তোমার যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেই কোম্পানিতে ঢুকছো সেখানে বলেছে কয়টা উপাদান নিবা, কি কি ইনগ্রিডিয়েন্ট নিবা, নিয়ে তুমি বানাইলা। ধরো তুমি যে মেডিসিন বানাইছো, এটা একটা মেডিসিনটা সুন্দর করে রাখাই। ধরো এটা তোমার সেই মেডিসিন, এখানে 3টা ইনগ্রিডিয়েন্ট এ বি সি তারা বানাইছো। এখন তুমি জানতে চাইতেছো এই মেডিসিনটা পিওর আছে নাকি ইমপিওর হয়ে গেছে, বিশুদ্ধ আছে নাকি ভেজাল আছে। তো কি করবা, এখান থেকে মেডিসিনটা তুমি ভাঙলা, ভেঙে তুমি দ্রবণ বানাইলা, মানে একটু সলভেন্ট দিয়া দ্রবণ বানাইলা। দ্রবণ বানার পর সেই দ্রবণ থেকে একটা ফুটা নিবা, ফুটা নিয়ে তারপর টিএলসি করবা। টিএলসি করে দেখবা কয়টা স্পট হচ্ছে। স্পট ধরো 3টা পাইলা, তার মানে তোমার মেডিসিনে 3টা কম্পোনেন্ট ছিল। তুমি বানাইছিলে কয়টা কম্পোনেন্ট দ্বারা মেডিসিন? 3টা, অর্থাৎ 3টা কম্পোনেন্ট দিয়ে বানাইছো, স্পট হচ্ছে 3টা, মানে ওই 3টাই আছে পিওর। এখন ধরো টিএলসির মধ্যে তুমি আরেকটা স্পট পাইলা, তোমার কম্পোনেন্ট মেডিসিনে কয়টা ছিল? 3টা না, তুমি 3টা কম্পোনেন্ট দ্বারা বানাইছো, বাট স্পট পাইছো কয়টা? 4টা। তার মানে 4th নাম্বারটা হচ্ছে আমার ইমপিউরিটিস, অর্থাৎ মেডিসিন ইমপিউর হয়ে গেছে। এইভাবে আমার মিক্সচার, দ্রবণ বা মেডিসিন হোয়াট এভার, সেটা পিওর আছে নাকি ইমপিউর আছে সেটা ডিফাইন করার, সেটা বের করার একটা মেথড হচ্ছে টিএলসি। তা টিএলসি কি বলবো? টিএলসি কে আমি বলবো টিএলসি একটা হচ্ছে পিউরিফিকেশন মেথড। পিউরিফিকেশন মেথড। তবে এই যে সে পিউরিফিকেশন করলো, স্পট ভিন্ন ভিন্ন স্পট, আলাদা আলাদা স্পট বানাইলো না, সেটা একটা ভিত্তির উপর সম্পন্ন হয়। সে ভিত্তিটা কি? পোলারিটি। তাহলে আমি বলবো পিউরিফাইস, মানে পিউরিফাই করে অন দা বেসিস অফ পোলারিটি। এটা লিখে রাখো, অন দা বেসিস অফ পোলারিটি। কিভাবে করে দেখবো, সমস্যা নাই, লেখো জাস্ট পোলারিটি। এটা মুছে দিই। তো এই যে আমরা দেখলাম টিএলসির মাধ্যমে ওয়ান ড্রপ মিক্সচারে যে কম্পোনেন্ট গুলো ছিল সেগুলোকে স্পট আকারে বিভক্ত করা হয়। এটা আসলে একটা মেকানিজমের মাধ্যমে হয়। সেই মেকানিজমটা হচ্ছে অধিশোষণ, ইংলিশে বলা হয় অ্যাডজর্পশন। অধিশোষণ, অধিশোষণ ইংলিশে বলা হয় অ্যাডজর্পশন। অধিশোষণ জিনিসটা কি? আমার এই হাত, আমি কি করলাম, একটা ময়দা বা আটার বস্তার মধ্যে ঢুকিয়ে দিলাম বা ভরে দিলাম, তখন কি হবে? ময়দা বা আটা আমার যে চামড়ার মধ্যে লেগে যাবে বা ভরে যাবে স্তর আকারে। এখন এই ময়দা বা আটা আমার চামড়া ভেদ করে কি একদম চামড়ার ভিতরে ঢুকে যায়? তা তো না, জাস্ট চামড়ার মধ্যে লেগে থাকে। এইটাকে বলা হয় অধিশোষণ। ধরো তুমি একটা বস্তু নিলা, সেটা হচ্ছে সলিড একটা পদার্থ। এরপর তুমি কিছু সাবস্টেন্স এখানে ছিটাই দিলা। তো সাবস্টেন্সটা ধরো, বা সাবস্টেন্সের ভিতরেই সলিডটা ডুবাই দিলা। তো ওই সাবস্টেন্স গুলা সলিডের সারফেসে ধরো লেগে গেল, সলিডের কিন্তু একদম ভিতরে ঢুকে যায় না, জাস্ট সলিডে লেগে গেছে। এইটাকে বলা হয় অধিশোষণ। ছোট ছোট পদার্থ দ্বারা আমি বুঝাইতেছি সাবস্টেন্স, উপাদান, সাবস্টেন্স। আর সাবস্টেন্স গুলা সলিডের সারফেসে লেগে গেছে, অর্থাৎ অধিশোষণ হয়েছে। কোথায় অধিশোষণ হয়েছে? সলিডে। তাই সলিডকে বলা হয় অধিশোষক। অধিশোষক। এখন খেয়াল করো, এই যে সাবস্টেন্স সলিডের সারফেসে লেগে গেল, তার মানে কি সাবস্টেন্সের সাথে সলিডের কোনো আকর্ষণ নাই? অবশ্যই আছে। আকর্ষণ না থাকলে কখন লাগতো? তা তো না, আকর্ষণ আছে। তো একটা কমন বেসিক, এটা জানার কথা, না জানলে জেনে রাখো, যে পোলার কম্পাউন্ড সব সময় পোলার কম্পাউন্ডকে আকর্ষণ করে, নন পোলারকে আকর্ষণ করে। অর্থাৎ এই যে অধিশোষক, এইটা যদি তোমার পোলার হয় তাহলেই কিন্তু
অধিশক যদি পোলার হয় তাহলে সাবস্টেন্সগুলো কিন্তু অবশ্যই পোলার হতে হবে। আবার অধিশোষক যদি নন পোলার হয় সাবস্টেন্সও নন পোলার হতে হবে, আদারওয়াইজ অধিশোষণটা হবে না। তো এরপর আমরা মেন আলোচনা আসি, টিএলসি। দেখো, ধরো একটা পাত্রের মধ্যে তুমি তিনটা ভিন্ন ভিন্ন উপাদান নিলা, একটা ধরো এ, একটা ধরো বি, আর একটা ধরো সি। ধরো এটা হচ্ছে এই লাল কালি দিয়ে বুঝাইলাম, যেটা হচ্ছে পোলার। আরেকটা ধরো কালো কালি দিয়ে বুঝাইলাম, এটা হচ্ছে বি। এটা হচ্ছে মডারেট পোলার, মানে খুব বেশি পোলার না, খুব মানে একদম হাই লেভেলের পোলার না, মধ্যম টাইপের। আরেকটা সি, সেটাকে আমি সবুজ কালি দিয়ে ডিফাইন করি, এটা হচ্ছে সি, নন পোলার। নন পোলার তুমি আগে থেকে জানো, ধরে নাও এ বি সি তিনটা কম্পোনেন্ট একটা মিক্সচারে, এটা হচ্ছে পোলার, বিটা হচ্ছে মডারেট পোলার, আর সিটা হচ্ছে নন পোলার। তো তুমি কি করবা, আসলেই কনফার্ম হবা যেখানে এবিসি তিনটা উপাদান আছে কিনা, অর্থাৎ পাত্রে ভিন্ন ভিন্ন মলিকুল আছে কিনা তা কনফার্ম হওয়ার টেকনিকটি কি, টিএলসি। তো কিভাবে করে আমরা দেখবো, তার আগে জেনে রাখো যতগুলো ক্রোমাটোগ্রাফি আছে সেখানে দুইটা ফেজ থাকে, দুইটা দশা। এক হচ্ছে স্টেশনারি ফেজ, স্থির দশা, আর দুই হচ্ছে মোবাইল ফেজ বা সচল দশা। সেগুলো কি দেখবো, তার আগে আসি কিভাবে ওই যে স্পটগুলোকে বিভক্ত করা হয়, মানে মিক্সচারটাকে আলাদা আলাদা স্পটে বিভক্ত করা হয়। সর্বপ্রথম তোমার একটা ইনস্ট্রুমেন্ট নেওয়া হয়, সেটা হচ্ছে টিএলসি প্লেট। টিএলসি প্লেট আমার কাছে একটা আছে, দেখাই তোমাকে। আমি যখন প্রজেক্ট করতাম ওইখান থেকে একটা রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে। এই যে টিএলসি প্লেট, এটা একটা টিএলসি প্লেট, এটা অনেক বড় থাকে, কাইটা একটা ছোট করছি টিএলসি প্লেট। তো এরকম একটা টিএলসি প্লেট নেওয়া হয়। তো টিএলসি প্লেট তৈরি করে একটা মানে ওই আছে, তো ওই গঠনটা তোমার জানতে হবে, না হলে তুমি বুঝবা না কিভাবে এই টিএলসিটা কাজ করে। গঠন দেখো, তুমি সর্বপ্রথম একটা প্লেট নিবা, তুমি তো নিবা না, এটা হচ্ছে কিনেই পাওয়া যায়, মানে বাজারে কিনেই পাওয়া যায়। বাট কিভাবে তারা তৈরি করে ইন্ডাস্ট্রিগুলা সেটা আমি দেখাইতেছি। একটা প্লেট নেওয়া হয়, একটা প্লেট, এটা হচ্ছে একটা প্লেট। সেই প্লেটটা ধরো গ্লাসের হইতে পারে, গ্লাস, অথবা প্লাস্টিকের হইতে পারে, প্লাস্টিক, বা অ্যালুমিনিয়ামের হইতে পারে, এগুলো হইতে পারে। গ্লাস, প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের একটা প্লেট। সেই প্লেটের উপর একটা প্লেট নিলা, সেই প্লেটের উপর একটা সাবস্টেন্সের প্রলেপ দেওয়া হয়, প্রলেপ বা স্তর ফেলা হয়। কেমন সাবস্টেন্স, পোলার, ধরো সেটা স্তর, সেই স্তরটা আমি ফেললাম প্লেটের মধ্যে, একটা স্তর ফেললাম হালকা করে, পাতলা স্তর, একটা স্তর ফেললাম। তো এটা আমার কি, স্তর, প্রলেপ বা স্তর, কেমন, পাতলা। খেয়াল করো, এই স্তরটা যে ফেলবা এমন হওয়া যাবে না এক জায়গায় খুব বেশি পড়ে গেছে এক জায়গায় কম পড়ে গেছে, একদম ইউনিফর্ম থিকনেস হবে, অর্থাৎ সব জায়গায় সমান পুরুত্ব, ইউনিফর্ম থিকনেস। তো তুমি কেমন সাবস্টেন্স এই স্তর ফেলবা, পোলার। পোলার যেরকম উদাহরণ যেটা মানে মেইনলি ব্যবহার করা হয় প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে সিলিকা, সিলিকা যেটা পোলার। তারপর হচ্ছে অ্যালুমিনা, এই দুই ধরনেরই, সিলিকা বা অ্যালুমিনা, এটা মেইনলি হচ্ছে পোলার কম্পাউন্ড। সিলিকা বা অ্যালুমিনা কি, পোলার কম্পাউন্ড, লিখে রাখো পোলার। এইটাই মেইনলি, এইটাই হচ্ছে সেই স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজ। তো ওকে, আমরা গঠন দেখলাম যে একটা প্লেট নেওয়া হয়, প্লেটের উপর সিলিকা বা অ্যালুমিনিয়ামের স্তর ফেলা হয়, পাতলা স্তর। এই জন্য বলা হয় পাতলা মানে থিন, আর স্তর মানে লেয়ার, থিন লেয়ার। হ্যাঁ, থিন লেয়ার। আচ্ছা, প্লেট নিলা, প্লেট নেওয়ার পর তুমি কি করবা, তোমার যেটা কাজ, তোমার কাজ হচ্ছে এই মানে একদম বটম থেকে 1 বা 1.5 সেন্টিমিটার উপরে তুমি একটা দাগ দিবা পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে দাগ দিবা। তারপর উপরে তুমি আরেকটা দাগ দিবা পেন্সিল দিয়ে,
পেন্সিল দিয়ে। আমার কাছে আছে, তোমার দেখাই। এই যে দেখো, দেখা যাবে কিনা, আমি এই যে নিয়ে এই দাগ দিছি, পেন্সিল দিয়ে দাগ দিলাম। তারপর তুমি এখানে একটা স্পট ফেলবা, মানে পেন্সিল দিয়ে একটা স্পট চিহ্ন দিবা। তো এই যে শুরুতে এটাকে বলা হয় স্টার্টিং লাইন, আর এটাকে বলা হয় ইন্ড লাইন। এটাকে ইন্ড লাইন বলা হয়। আমি লিখে দিই, যেটা পেন্সিল দিয়ে দাগ দিলাম, ইন্ড লাইন। আর এটাকে বলা হয় স্টার্টিং লাইন, স্টার্টিং বা বেস লাইন বলা হয়, বেস, বেস লাইন। বেস লাইন। আচ্ছা, এখন তোমার কাজ কি, যে তুমি স্পটটা ফেলছিলা পেন্সিল দিয়ে, তুমি কি করবা, একটা ক্যাপিলারি টিউব নিবা বা মাইক্রো পিপেট নিবা, নিয়ে ওই মিশ্রণের মধ্যে তুমি ডুবাবা। ফলে এই মিশ্রণ থেকে কিছু মানে মিক্সচার এই ক্যাপিলারি টিউবের ভিতরে ঢুকে যাবে। ক্যাপিলারি টিউব দেখতে অনেকটা সুইয়ের মতো, বাট এটা হচ্ছে সিলিকে দ্বারা তৈরি, হ্যাঁ, কাচের মতো দেখতে। তো এখন তো সিলিকের ওই ক্যাপিলারি টিউবের ভিতরে মিশ্রণ ঢুকে গেছে। দেন ধরো এটা হচ্ছে ক্যাপিলারি টিউব, এটা ধরো সেই ক্যাপিলারি টিউব তুমি ঢুকাইছো, এখানে ধরো সেই সলভেন্টটা মানে মিক্সচার ভিতরে ঢুকে গেছে। তারপর কি করবা, ওই ক্যাপিলারি টিউব এই স্পটের মধ্যে ফেলবা, একটু ধরবা, হালকা করে ধরলা, ধরলে দেখবা এইখান থেকে মিক্সচারটা ঠাস করে ধাপ করে এই স্পটের মধ্যে পড়ে গেছে। তারপর তোমার কাজ, এখন দেখো এই যে তুমি স্পট, এই স্পট এখন কি কি আছে, স্পটে কিন্তু আমার, স্পটে কিন্তু আমার এখন দেখো, স্পটে আমার এ আছে, স্পটে আমার বি আছে, স্পটে আমার সি আছে, তিনটে কিন্তু আছে, যেটা আমি ড্রপ নিছি, ওয়ান ড্রপ এবিসি। তারপর তোমার কাজ, এই টিএলসি প্লেটটা, এই টিএলসি প্লেটটা তোমার একটা ট্যাঙ্কে রাখবা, ট্যাঙ্ক বা বিকার, বিকার রাখবা, যে বিকারে অলরেডি আগে থেকেই সলভেন্ট নেওয়া ছিল, সলভেন্ট দ্রাবক, সলভেন্ট যেটাকে ইলুয়েন্ট বলা হয়, ইলুয়েন্ট দ্রাবক ছিল। দ্রাবকটা আমি কি পরিমাণ নিব, এমন পরিমাণ নিব যে টিএলসি প্লেট রাখার পর যাতে এই দ্রাবক আমার এই যে স্পটকে টাচ না করে, টাচ করা যাবে না। ওকে, রাখলা। এখন সলভেন্ট আমি কেমন সলভেন্ট নিব, পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট, কেমন, পোলারও নিতে পারো, নন পোলারও নিতে পারো, আবার পোলার নন পোলার মিলে একটা মিক্সচারও নিতে পারো, তবে বেস্ট হবে মিক্সচার নিলে। তবে আমি একটা সলভেন্ট দ্বারা তোমাকে বুঝাই। ধরো তুমি সলভেন্টটা নন পোলার নিলা, সলভেন্টটা তুমি কেমন নিছো, নন পোলার সলভেন্ট নিছো, নন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট নিছো, নন পোলার সলভেন্ট নিছো। কেন, কারণ হচ্ছে এই যে সিলিকা জেল, এই গ্লাস প্লেটে তো সিলিকা জেলের স্তর ছিল, এই সিলিকা জেলটা কি পোলার, তাই সলভেন্টটা তার উল্টা নিতে হবে, নন পোলার। আবার যদি পোলারও নাও, নন পোলার বেশি পরিমাণ নিতে হবে, পোলারটা কম, মানে যদি পোলার আর নন পোলার মিশ্রণ নিতে চাও তাহলে পোলারের পরিমাণ কম, নন পোলারের পরিমাণ বেশি নিতে হবে, নন পোলারকে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, নিলা। এখন যখন তুমি এই যে টিএলসি প্লেটটা এই সলভেন্টের ভিতরে রাখছো, রাখার পর তুমি এখানে একটা ঢাকনা দিয়ে দিবা, ঢাকনা দিয়ে দিবা, ঢাকনা, যাতে বাইরে থেকে কোনো প্রকার মানে ইমপিউরিটিস এখানে না পড়ে, কোনো প্রকার কিছু না হয়। দেওয়ার পরে কি করলা, তারপর তুমি যেটা দেখতে পাবা, এই যে সলভেন্ট, আর তার একটু দেখাই দিই, যে এখানে যে স্পট, সেখানে কি আছে, এ আছে, তারপরে বি আছে, এরপর সি আছে, এই তিনটা মিশ্রিত অবস্থা আছে। আচ্ছা, যখন তুমি টিএলসি প্লেটটা রাখলা, রাখার পর এই সলভেন্ট, এই টিএলসি প্লেট যে অ্যাডজর্বেন্ট লেয়ার, অ্যাডজর্বেন্ট লেয়ার মানে কি, ওই যে আচ্ছা বলতেছি, যে তুমি স্তরটা ফেলছো সিলিকা জেলের, সেই সিলিকা জেল বেয়ে বেয়ে উপর ওঠা ট্রাই করবে, শুরু করবে, উপর ওঠা শুরু করবে, সলভেন্ট এই সিলিকা জেল বেয়ে বেয়ে এই প্লেটটা বেয়ে বেয়ে উপর ওঠা শুরু করবে। কেন, দেখো এটা কিন্তু আমার অভিকর্ষ ত্বরণের উল্টা দিকে যেতে আছে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে আর সলভেন্ট উপর দিকে ওঠা শুরু করলো। এটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন, মানে ক্যাপিলারি অ্যাকশনের কারণে এই সলভেন্টটা টিএলসি প্লেট বেয়ে বেয়ে উপরে উঠতেছে। মানে অনেকটা তুমি একটা কি করলা, টিস্যু পেপার, টিস্যু পেপার পানির মধ্যে ধরলা, দেখবে পানি কি করতেছে, টিস্যু পেপার বেয়ে বেয়ে উপরে উঠে যেতেছে না, ওই রকম। এটা কি বলা হয়, অর্থাৎ সলভেন্ট কি করবে, এই সলভেন্টটা
উপরে ওঠা শুরু করবে। উপরে ওঠা শুরু করবে কিসের জন্য? ক্যাপিলারি অ্যাকশনের কারণে। ক্যাপিলারি অ্যাকশনের কারণে। ওকে, তো খেয়াল করো এখানে আমি দুইটা টিএলসি প্লেট নিছি। তোমাকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে টিএলসি প্লেট আসলে প্র্যাকটিক্যালি দেখতে কেমন বা প্র্যাকটিক্যালি এর গঠনটা কেমন। তো দেখো এটা সেই টিএলসি প্লেট, এটা অনেক বড় ছিল, আমি কেটে ছোট করছি। তো এটা হচ্ছে প্লেট, যে প্লেটটা গ্লাসের তৈরি হইতে পারে বা অ্যালুমিনিয়ামের তৈরি হইতে পারে বা প্লাস্টিকের হইতে পারে। তো বলছিলাম প্লেটের উপর একটা স্তর থাকে, প্রলেপ থাকে, ইউনিফর্ম। সেই প্রলেপটা কই? এই যে উল্টাই দিই তাহলে তুমি বুঝতে পারবা। এই যে দেখছো সাদা, এটা উল্টাই, দেখছো সাদা একটা প্রলেপ। তো বিলিভ না হলে আমি তোমার একটু উঠাই দেখাই। এই যে দেখো, দেখছো এই যে ওই যে স্টিলটা, স্টিলের মতো দেখতে, এটা প্লেট বলছিলাম। প্লেটের উপর একটা স্তর ফেলা হয়েছে, দেখছো? ইউনিফর্ম স্তর, ইউনিফর্ম স্তর। তো এইভাবে টিএলসি প্লেট তৈরি করা হয়। একটা প্লেটের উপর একটা স্তর ফেলা হয়, স্তর ফেলা হয় সিলিকার, এটা হচ্ছে সিলিকা, স্তর ফেলা হয়। ঠিক আছে, আমি এগুলো সরাই দিই। ওকে, তো এটা আমার সেই প্লেট, প্লেটের উপর স্তর ফেলা হয়েছিল। সিলিক হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, যেটাকে আমরা অ্যাডজর্বেন্ট বলা হয়, স্টেশনারি ফেস। তো কি করা হয়, এটা আমি সরাই। এরকম একটা টিএলসি প্লেট নিয়ে তোমার 1 সেন্টিমিটার বা তার একটু এদিক সেদিক কম বেশি একটা পেন্সিল দিয়ে দাগ ফেলা হয়, দাগ দেওয়া হয়। তো কলম দিছি, পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়। তো পেন্সিল দাগ দিয়ে দিয়ে তারপর তুমি কি করবা, সেই তোমার যে মিক্সচার ধরো আমি এখানে পানি দিচ্ছি তোমার বোঝানোর জন্য। মিক্সচার থেকে একটা ক্যাপিলারি টিউব ইউজ করবা। ক্যাপিলারি টিউব, এখানে মিক্সচার তুমি ভরবা। ধরার পর ক্যাপিলারি টিউবে তো ওই মিক্সচারটা ঢুকে গেছে, দেন তুমি কি করবা, এই মাঝখানে ধরো কি করলা, ফোঁটা ফেলা, দেখছো ফোঁটাটা পড়ছে ওই যে পানির মতো, যে পড়ছে না? হ্যাঁ, তারপর তুমি এইটা যে ওই তোমার সলভেন্টে রাখবা। যেমন ধরো এটা আমি রাখলাম, ধরো রাখলাম, এরকম দেখো, যদি একটু খেয়াল করো পানি কিন্তু উঠতেছে, দেখছো? খেয়াল করছো? পানি উঠতেছে, সলভেন্ট উঠতেছে। দেখতেছো কি সলভেন্ট উঠতেছে? তো এইভাবে সলভেন্ট উঠতে থাকবে। আমি আর না দেখাই, দেখো ওই সলভেন্ট, সলভেন্ট, সলভেন্ট নিচ থেকে ওই যে উপরে উঠে গেছে, এইভাবে উঠতে থাকে সলভেন্ট। এইভাবেই টিএলসি মেনলি করা হয়। তো ওকে, আমরা আবার থিওরি ক্লাসে চলে যাই। যখন সলভেন্ট উপর ওঠা শুরু করবে, ওই সলভেন্টের উপর ওঠার সাথে সাথে সলভেন্টের ফ্লোতে, সলভেন্ট উপর ওঠার সাথে সাথে এই যে স্পটে ABC 3টা কম্পোনেন্ট ছিল, তারাও উপর ওঠা শুরু করবে সলভেন্টের ধাক্কায়। সলভেন্ট ধাক্কাইতেছে না, ABC 3টা মিলে কি করবে, উপর ওঠা শুরু করবে। বাট সলভেন্টটা আগে আগে যাবে, কম্পোনেন্টগুলা তারপরে পরে যাবে। আবার এই ABC তারা তো উপরে উঠবে, কি বেবে? এখানে তো প্রলেপ কার, সিলিকা জেল, সিলিকা জেল বেবে উপরে উঠবে। যে উপরে ওঠার যে একটা ভ্যালোসিটি উঠবে না, এই 3টা কম্পোনেন্টের ভ্যালোসিটি কি হবে না, সেম হবে না। অর্থাৎ একটা কম্পোনেন্ট খুব দ্রুত যাবে, উপরে উঠবে, আরেকটা কম্পোনেন্ট আস্তে আস্তে উপরে উঠবে, আরেকটা কম্পোনেন্ট খুবই আস্তে উপরে উঠবে। অর্থাৎ তাদের উপরে ওঠার যে ভ্যালোসিটি সেটা কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কেন? কারণ এটা নির্ভর করে এই যে তুমি কম্পোনেন্টগুলো নিচ্ছ, সেই কম্পোনেন্টগুলো এই সলভেন্টে কিভাবে কি পরিমাণে দ্রবীভূত হয়। আবার এই যে কম্পোনেন্টগুলো নিচ্ছ সেগুলো তো সিলিকা জেল বেয়ে উপরে উঠবে, সেই সিলিকা জেলের সাথে এই কম্পোনেন্টের আকর্ষণ কেমন। তো দেখো এই যে সিটা কি, সিটা হচ্ছে নন পোলার। সিটা কি, সিটা হচ্ছে নন পোলার, সি নন পোলার। আর তুমি যে সলভেন্ট নিচ্ছ সেটাও কি নন পোলার। আর আমরা জানি নন পোলার কম্পাউন্ড, নন পোলার কম্পোনেন্ট নন পোলার সলভেন্টে ইজিলি দ্রবীভূত হয়ে যায়। নন পোলার যৌগ নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। যেহেতু সিটা নন পোলার আর সলভেন্টটা নন পোলার, তাই সলভেন্ট যখন উপরে ওঠা শুরু করবে তখন এই সিটা নন পোলার সলভেন্টে ইজিলি দ্রবীভূত হয়ে যাবে। ফলে নন পোলার সলভেন্ট উপরে ওঠার সময় সিকে ইজিলি দ্রবীভূত করে সবার আগে আগে কি করবে, উপরে উঠাবে, দ্রুত উপরে উঠবে। নন পোলার সবসময় নন পোলারকে প্রায়োরিটি দিবে, এটা একটা কারণ।
আরেকটা কারণ কি, এই সি যে উপরে উঠবে কাকে পাস করে, সেটা তো সিলিকা জেল বেবি উঠতেছে, এখানে সিলিকা জেল না, সিলিকা জেল বেবি উঠতেছে, অর্থাৎ সে প্রতিটা মুহূর্তে সিলিকা জেলকে অতিক্রম করে করে যাইতেছে। সিলিকা জেলটা কি, সিলিকা জেল পোলার, আর সিটা কি নন পোলার। তাই সি এর সাথে সিলিকা জেলের কোনো আকর্ষণ নাই, অর্থাৎ যখন সি সিলিকা জেল বেয়ে বেয়ে উপরে উঠতেছে তখন সিলিকা জেল সিকে কোনো প্রকার আকর্ষণ করবে না, অর্থাৎ সি ইজিলি সহজেই দ্রুত উপরে উঠে যাবে। অর্থাৎ তুমি সবার উপরে কাকে পাবা, তুমি সবার উপরে পাবা সিকে, এই যে একটা স্পট পাইলা সিকে, এটা হচ্ছে তোমার সি। তারপর দেখো এরপর আসি বি। বিটা কি, বিটা তোমার মডারেট পোলার, পোলার তো মডারেট পোলার, মানে খুব বেশি পোলার না বাট পোলার তো, ওকে। এখন বি যখন সলভেন্টের ধাক্কায় ফ্লোতে উপরে ওঠা শুরু করবে, বাট সেটা কাকে বেবে উপরে উঠবে, সিলিকা জেল না, কারণ পুরা প্লেটে কি সিলিকা জেল, সিলিকা জেলকে বেবে উপরে উঠবে, সিলিকা জেল কি পোলার, বিটাও কি পোলার বাট মডারেট পোলার, পোলার তো বিও পোলার এও পোলার, তখন সিলিকা জেলকে বেবে উপরে ট্রাই করবে, সিলিকা জেলটা কি করবে আকর্ষণ করবে, সিলিকা জেলটাকে আটকে রাখবে কিভাবে, এই সিলিকা জেলটাকে তুমি এই সলিড ধরো আর বিটাকে তুমি সাবস্টেন্স ধরো, অর্থাৎ বি সিলিকা জেলে অধিশোষণ হয়ে যাবে। তাই বি যখন উপরে উঠার চেষ্টা করবে এই অধিশোষণের বিরুদ্ধে যায় তার কি করতে হবে, উপরে উঠতে হবে, অর্থাৎ বি অনেক কষ্টে কষ্টে কি করবে উপরে উঠবে, খুব দ্রুত উপরে উঠতে পারবে না। তাই বি কে তুমি স্পটটা পাবা ধরো এইখানে একটু নিচে পাইলা, এটা হচ্ছে তোমার বি। এরপর আসো এ, বিটা একটু নিচে দেই, বিটা ধরো এইখানে, এটা ধরো তোমার সেই বি। এরপর আসো এ, এ যেটা কি পোলার, এটা কি পোলার, অর্থাৎ একদমই পোলার। তুমি যে স্পটটা ফেলছিলে সেটা কোথায়, এই যে মানে মিশ্রণটা যে ড্রপ ফেলছিলে সেটা কোথায়, এই স্পটে, স্পটটা কোথায়, স্পটটা হচ্ছে প্লেটে, প্লেটে কি আছে সিলিকা জেল, সিলিকা জেল কি পোলার, অর্থাৎ তুমি যে মিশ্রণ ফেলছিলা এই সিলিকা জেলে, সিলিকা জেলটা পোলার, আবার এটাও কি পোলার, যখনই তুমি মিশ্রণ ফেলছো ওইখানে তো স্পট এ আছে, এটা পোলার, সিলিকা জেলে পোলার, অর্থাৎ ফেলার সাথে সাথে সিলিকা জেলের সাথে তার কিন্তু এর কিন্তু একটা বাইন্ডিং হয়ে গেছে, কারণ এও পোলার সিলিকা জেলও পোলার, একটা বন্ধন হয়ে গেছে। তাই যখন তোমার সলভেন্টের ফ্লোতে এ উপরে ট্রাই করবে এ কিন্তু উঠতে পারবে না, কারণ সিলিকা জেলটাকে আটকে রাখছে, তাকে উঠতে হলে খুবই খুবই কষ্ট করতে হবে। অর্থাৎ ধরো সলভেন্ট ধাক্কা দিল এ উপরে উঠলো বাট সিলিকা জেল থেকে উঠতে দিতেছে না, কষ্ট মষ্ট করে সে কতটুকু উঠতে পারবে, সর্বোচ্চ ধরে এতটুকু, খুব বেশি উপরে উঠতে পারবে না। আবার দেখো তো এটা কি, এটা হচ্ছে পোলার, আর তুমি যে সলভেন্ট নিছো সেটা কি নন পোলার, এ পোলার সলভেন্ট নন পোলার, তাই এ কিন্তু এই সলভেন্টে ধ্রুবীভূত হবে না, অর্থাৎ বাস্তবতা হচ্ছে এই নন পোলার সলভেন্ট যখন সিলিকা জেল বেয়ে বেয়ে উপরে উঠবে তখন এ তো এই সলভেন্টের ধ্রুবীভূতই হবে না, এ কি উপরে উঠবে, উঠবেই না, উঠলে সর্বোচ্চ একটু উঠতে পারে মানে সলভেন্টের ধাক্কায়, ধরে নাও ধাক্কায় উঠবে, বাট এটা প্র্যাকটিক্যালি মানে যুক্তিসঙ্গত কথা না, এ পোলার সলভেন্ট নন পোলার, তাই এ সলভেন্টে ধ্রুবীভূত হবে না, তাই সলভেন্ট যখন উপরে উঠবে এ সেখানে ধ্রুবীভূত হবে না, এ উপরে উঠবেই না, এইখানে থেকে যাবে। আবার বিও তো কি, বিও মডারেট পোলার, সেটাও পোলার, সলভেন্টটা কি নন পোলার, বিও কিন্তু ধ্রুবীভূত হবে না, অর্থাৎ এ আর বির সম্ভাবনা হচ্ছে এই স্পটে থেকে যাওয়া, স্পটে থেকে যাওয়া। আবার যদি উঠেও বি একটু উপরে উঠলো এ একটু উপরে উঠলো, তুমি ওভারল্যাপিং পাইতে পারো, ধরো এটা তোমার এ আর এটা তোমার ধরো এ, এটা ধরো তোমার বি, ওভারল্যাপ পাবা, তখন কিন্তু বোঝা যাবে না, তোমার তখন মনে হবে এটা একটা স্পট। তাই তাই মনে করো যে এই নন পোলার সলভেন্টের সাথে কিছু পরিমাণ পোলার সলভেন্ট আমার ব্যবহার করা হয়, পোলার সলভেন্ট মানে প্র্যাকটিক্যালি ল্যাবের মধ্যে নন পোলার সলভেন্টের সাথে পোলার সলভেন্টের ব্যবহার করা হয়, মিশ্রণ ব্যবহার করা, এটা হচ্ছে বেশি ইফেক্টিভ, বাট নন পোলার সলভেন্টটা তুমি বেশি ব্যবহার করবা আর পোলার সলভেন্টটা তুমি কম পরিমাণ নিবা। এটার হচ্ছে ধরো পোলার সলভেন্ট 1 আর নন পোলার হচ্ছে 4, বা পোলার সলভেন্ট 2 নন পোলার সলভেন্ট 3, মানে 1:4 2:3, কেমন, যেমন ধরো তুমি পোলার যদি 1 মিলিলিটার নাও তুমি নন পোলার নিবা 4 মিলিলিটার, বা পোলার যদি 3 মিলিলিটার নাও তাহলে নন পোলার নিবা
পোলার যদি 2 মিলিলিটার নাও, নন পোলার নিবা 3 মিলিলিটার। বা এখন আবার ধরো পোলার নিলা 10 মিলিলিটার, নন পোলার নিতে 40 মিলিলিটার। পোলার তুমি 20 মিলিলিটার নিলা, নন পোলার তোমার 30 মিলিলিটার নিতে হবে। অর্থাৎ নন পোলার বেশি নিতে হবে, পোলার কম নিতে হবে। পোলার কেন নিতে হয়? যে পোলার সলভেন্ট যখন সিলিকা জেল বেবি উপরে উঠবে, তখন এই যে এ আর বি, এই পোলার সলভেন্টের দ্রবীভূত হয়ে উপরে উঠবে, তাই একটু পোলার সলভেন্ট নিতে হয়। নন পোলার নিলে সেপারেশন আবার নাও হইতে পারে। এটা হচ্ছে ব্যাপার। তো আমি কিছু উদাহরণ দিই যেটা ল্যাবে প্র্যাকটিক্যালি নেওয়া হয়। নন পোলার সলভেন্ট ধরো তুমি এসিটন নিতে পারো বা ইথাইল এসিটেট নিতে পারো। ইথাইল এসিটেট হচ্ছে পোলার। আর নন পোলার কি বিখ্যাত এই কিসের জন্য? টিএলসির জন্য, এনহেক্সেন। এটা হচ্ছে বিখ্যাত। আচ্ছা, তো খেয়াল করো, ব্যাপারটা হইল, দেখো তুমি এখানে কয়টা স্পট পাইছো? 3টা, এ বি সি, তিনটা স্পট পাইছো। এর মানে তোমার মিশ্রণের কয়টা কম্পোনেন্ট ছিল? 3টা কম্পোনেন্ট ছিল। তাহলে তুমি কি করতে পারলা? জানতে পারলা যে তোমার মিশ্রণের কয়টা উপাদান ছিল। আবার আরেকটা দেখো, আরেকটা ফ্যাক্ট হচ্ছে, ধরো এই যেটা আমি বলেছি, এ পোলার, বি মডারেট পোলার, সি নন পোলার। এখন ধরো তুমি জানো না কোনটা কি, বাট স্পট দেখে তুমি এখন বলে দিতে পারবা যে তাদের যে উপাদানগুলো নিচ্ছিলাম মিক্সচারে, বা মিক্সচার যে উপাদানগুলো আছে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স কেমন। দেখো তো, সবার উপরে কি উঠছে? সি। সবার উপরে কি উঠছে? সি। এখন সি তাহলে কোন ক্যারেক্টার হবে? সলভেন্টটা কি, মানে কোনটা বেশি? নন পোলার না? তাই ওভারঅল সলভেন্ট তুমি নন পোলার ধরে নাও। তাই সলভেন্টই তো উপরে উঠায়। তাহলে সলভেন্ট যদি উপরে উঠায়, সলভেন্ট কাকে প্রায়োরিটি দিবে? সলভেন্ট যেমন কম্পোনেন্ট তেমন হতে হবে। সলভেন্টটা নন পোলার, তাহলে সবার উপরে কি উঠবে? নন পোলার। অর্থাৎ এসিটা হচ্ছে নন পোলার। তারপরে আমার সব থেকে সবার নিম্নে যেটা, সেটা অবশ্যই কি হবে? পোলার, কারণ তাকে নন পোলার সলভেন্ট উপরে উঠাবে না, তো এটা হচ্ছে পোলার। আর এটা কি হবে? মডারেট পোলার। এখন খেয়াল করো, এই যে সি, এই যে সি, সিটা সবার উপরে উঠছে। কেন উঠছে? 2টা কারণ। এক, এইটার অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন টু অ্যাডজর্বেন্ট। অ্যাডজর্বেন্ট মানে এই যে তুমি টিএলসি প্লেটের মধ্যে যে স্তর ফেলছিল সিলিকা জেল, এটাকে বলা হয় অ্যাডজর্বেন্ট। কারণ এইখানে কি হয়? কম্পোনেন্টগুলো অধিশোষিত হয়। সিলিকা জেল সবার উপরে উঠছে, সবার উপরে উঠছে। এখন এত দ্রুত উপরে উঠছে, মানে সবার উপরে উঠছে মানে কি? সে সবার আগে গেছে। আগে গেছে মানে কি? এখানে সিলিকা জেল তার কোনো প্রকার আটকায় নাই। সিলিকা জেলে সে কোনো প্রকার আটকে যায় না, তাই তো দ্রুত উঠতে পারছে। তাই বলবো অ্যাডজর্পশন টু অ্যাডজর্বেন্ট, এটার প্রবণতা সি এর কম। এবং এন্ড solubility ইন সলভেন্ট, সলভেন্টে দ্রাব্যতাটা কি? বেশি। দ্রাব্যতা বেশি দেখি তো সে উপরে উঠতে পারছে, দ্রাব্যতা কম থাকলে তো সে উপরে উঠতে পারতো না। এর ক্ষেত্রে কি? অ্যাবজর্পশন টু অ্যাডজর্বেন্ট সব থেকে বেশি, আর সলুবিলিটি ইন সলভেন্ট কম। সলভেন্টের সলুবিলিটি বেশি থাকলে তো সলভেন্ট তার উপরে উঠে নিয়ে যেত। এই হচ্ছে কাহিনী। তো একটা কথা, ব্যাপারটা হলো, এই যে তুমি দেখতে পারতেছো যেখানে আলাদা আলাদা স্পট, এটা কিন্তু খালি চোখে দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে খালি চোখে দেখা যায় না। খালি চোখে কি দেখা যায়? এই যে সলভেন্ট, সলভেন্ট যে উপরে উঠে, এটা দেখা যায়। মানে তুমি একটা টিস্যু পেপার পানির মধ্যে ডুবাইলা, দেখবা পানি উপরে উঠতেছে, দেখা যায় না? তো ওইভাবেই এই সলভেন্ট যখন উপরে উঠবে, উঠতে থাকবে, তুমি রেখে দিবা, প্লেটের মধ্যে রেখে দিবা, যে বিকারের মধ্যে উঠতেছে 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 উঠতেছে, যখন এই যে ইনক্লাইন যেটা তুমি দাগ দিছো ওই পর্যন্ত উঠে যাবে, তখন তুমি কি করবা? এই টিএলসি প্লেটটা বের করে ফেলবা। বের করে তুমি একটা ইউভি মেশিনে দিবা। ইউভি মেশিনে দিলেই তারপর তুমি এরকম আলাদা আলাদা স্পট দেখতে পাবা। স্পট কেন হইলো সেটার ব্যাখ্যা তখন যাবত দিলাম। ওকে, এখন আসো যে একটা, মানে কি, একটা হচ্ছে ট্রাম্প আর এফ ভ্যালু বা রিটার্ডেশন ফ্যাক্টর। সেটা কি? দেখো আমি তোমার দেখাই। আর ভ্যালু, আচ্ছা, এই যে সলভেন্ট ইলুয়েন্ট যেটা উপরে উঠতে সাহায্য করছে এই কম্পোনেন্টগুলোকে ক্যারি ডাউন করে কম্পোনেন্টগুলোকে নিজের মধ্যে ধারণ করে, দ্রবীভূত করে বা ধাক্কা দিয়ে এই সলভেন্টে তো কম্পোনেন্টগুলো উপরে উঠেছে। এই সলভেন্টকে বলা হয় মোবাইল ফেস। এটাকে কি বলা হয়? মোবাইল ফেস। এটাকে বলা হয় মোবাইল ফেস। আর এই যে টিএলসির মধ্যে যে সিলিকা জেলের প্রলেপ ছিল, সেটাকে বলা হয়েছে স্টেশনারি ফেস।
আচ্ছা, এটা যদি তুলে নাও, এখন আমরা এগুলো মুছে দিব। আমরা ওই আর এফ ভ্যালুটা দেখি, রিটার্ডেশন ফ্যাক্টর। তো খেয়াল করো, এই যে যেটা একদম শুরুতে যেখানে স্পট নিচে যে দাগতে, ওটাকে বলা হচ্ছে বেস লাইন। আর তুমি টিএলসিটা কখন সেটা ফেলছো, যখন এই ইন্ট লাইনে সলভেন্টটা পৌঁছে গেছে, তাই এটাকে বলা হয় সলভেন্ট ফ্রন্ট বা দ্রাবক ফ্রন্ট। ইন্ট লাইনে বলা যায়, সলভেন্ট ফ্রন্ট বলা যায়। সলভেন্ট ফ্রন্ট, যে পর্যন্ত সলভেন্টকে তুমি যাইতে দিছ, সলভেন্ট সলভেন্ট ফ্রন্ট। আচ্ছা, দেখো আমি সলভেন্ট বেস লাইনটা দাগ দিলাম। এখন আমার এটা এই পর্যন্ত অতিক্রম করছে, তাই আমি বলবো এটা ডি এ, মানে এর অতিক্রান্ত দূরত্ব। তারপর আসি বি, এটা হচ্ছে বি এর অতিক্রান্ত দূরত্ব। তারপর আসি সি, এটা হচ্ছে ডিসি, সি এর অতিক্রান্ত দূরত্ব। আর এই যে বেস সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত এতটুকু কি, এতটুকু হচ্ছে সলভেন্টের অতিক্রান্ত দূরত্ব। এইটাকে আমরা বলবো অরিজিন বা বেস লাইন, অরিজিন, অরিজিন। ওকে, এখন আর এফ জিনিসটা কি, আর এফ জিনিসটা কি, রিটার্ডেশন ফ্যাক্টর। লিখে দিই, রিটার্ডেশন ফ্যাক্টর। রিটার্ডেশন ফ্যাক্টরটা কি দেখো, আর এফ দুইটা দূরত্বের অনুপাত, দুইটা দূরত্বের অনুপাত। কোন কোন দূরত্ব, এই যে আমার উপাদানগুলা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, উপর থাকবে সেই দূরত্বটা, উপাদান উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আর নিচে হবে কি, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এটা আমি ইংলিশ লিখে দিই যাদের ইংলিশ দরকার। ডিস্টেন্স ট্রাভেলড বাই distance traveled by solute by substance from origin, from origin. ওকে, আর নিচে কি হবে, নিচে হবে আমার distance traveled by solvent, traveled by solvent from origin, from origin. ওকে, এ হচ্ছে আমার আর এফ বা রিটার্ডেশন ফ্যাক্টর। এখন আর এফ বা রিটার্ডেশন ফ্যাক্টর এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সম্পর্কে তোমার জানতে হবে। তো কি, আমি একটু লিখে দিই, আমি ইংলিশটা, আচ্ছা এখানে লিখি ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স কি দেখো, আর এফ এটা কিন্তু একটা অনুপাত, উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, দূরত্বের অনুপাত। তাই দূরত্বের একক কি হয়, ধরো মিটার সেন্টিমিটার যাই নাও, তাহলে উপরে মিটার নিচেও মিটার, কাটাকাটি কোনো একক আছে না, অর্থাৎ আর এফ এর কোনো কি নাই, একক নাই। আর এফ এটা হচ্ছে দূরত্বের অনুপাত, দূরত্বের অনুপাত, তাই আমার একক নাই, ইউনিট নাই, একক নাই। 2 নাম্বার দেখো, আর এফ উপরে কি, উপরে আমার দূরত্ব হচ্ছে উপাদানের, তো উপাদানকে আমি এক্স দ্বারা ডিফাইন করলাম। আর নিচে কি, নিচে দ্রাবকের ডি। আচ্ছা, দ্রাবক এস ডি, দ্রাবকের দূরত্ব হচ্ছে এস। এস বলো তো কোনটা বড়, উপাদানের দূরত্ব বড় নাকি হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বড়? তুমি খেয়াল করো, সব থেকে বেশি কি
দ্রাবক অতিক্রম করছে না, তাই দ্রাবকের অধিকাংশ দূরত্বটা বড় আর উপরেরটা সবসময় ছোট হয়। দেখো নিচেরটা বড় উপরেরটা ছোট, এরকম হইলে এই আর এফ এর ভ্যালু, এই ভ্যালু কোনোদিনও একের বড় হয় না। তুমি নাও, ধরো তুমি উপরেরটা ছোট আর নিচেরটা বড়, যেমন উপরে আমি নিলাম কি 25 আর নিচে নিলাম 50, উপরে 25 নিচে 50, এটা জীবনেও কিন্তু 1 হবে না। 1 হইতে হইলে লিস্ট এখানেও 50 এখানেও 50 সমান সমান হতে হবে 1 হইতে হইলে সমান সমান। আর আমি বলেছি এখানে উপরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটা 1 থেকে কি হবে, ছোট হবে। অর্থাৎ যে ভ্যালুটা তুমি পাবা সেই ভ্যালুটা সবসময় 1 থেকে ছোট হবে, সবসময় 1 থেকে ছোট হবে। ওকে। আর 3 নাম্বার হচ্ছে, ধরো তুমি এখানে যে সলভেন্ট ইউজ করে এই আরএফ পাইলা এক একটা উপাদানের জন্য, যেমন আমি তোমার বুঝাই, এখানে লিখে দিই আরএফ এর জন্য আরএফ সেটা কি হবে, ডি এ মানে এ কর্তৃক দূরত্ব ডিভাইডেড বাই এস এর, আরএফ বি কর্তৃক দূরত্ব এস, আরএফ সি কর্তৃক দূরত্ব ডিভাইড বাই এস। দেখো তুমি এর জন্য একটা আরএফ ভ্যালু পাবা, বি এর জন্য একটা আরএফ ভ্যালু পাবা, সি এর জন্য একটা আরএফ ভ্যালু পাবা, এই সলভেন্ট যে সলভেন্টটা তুমি নিছো। এখন এই সলভেন্ট এর পরিবর্তে আরেকটা সলভেন্ট ইউজ করলা, তখন এই ভ্যালুগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা দেখছিলাম যে সি কতটুক এ বি সি উপাদানগুলো কতটুকু অতিক্রম করবে দূরত্ব, সেটা ডিপেন্ড করতেছে এখানে সলভেন্টের সাথে তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন। তো এখন যে সলভেন্টটা তুমি নিছো এর সাথে সি এর যে প্রপার্টিস, এখন তুমি এখানে পোলার সলভেন্ট বেশি নিলা, তখন কিন্তু সি ওই আগের মতো দূরত্ব তুমি করবে না। সলভেন্ট চেঞ্জ করলে এই উপাদানের যে অতিক্রান্ত দূরত্ব সেটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি অতিক্রান্ত দূরত্ব চেঞ্জ হয়ে যায় তাহলে আরএফ ভ্যালু তো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই আরএফ ভ্যালু এটা আসলে ডিপেন্ড করতেছে দ্রাবকের প্রকৃতির উপর, তুমি কি ধরনের দ্রাবক ব্যবহার করতেছো। তাই বলবো আরএফ ভ্যালু দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স আরএফ ভ্যালুর। তো এটা হচ্ছে টিএলসির ওভারঅল আলোচনা, জাস্ট সংক্ষিপ্ত আলোচনা। পুরো প্রসেস আরো অনেক কিছু আছে আলোচনা করার মতো, বাট এক ভিডিওতে সেটা সম্ভব না। আর একটা টিএলসির উপর পর্ব বানাবো, সেটা হচ্ছে টিএলসির একটা ব্যবহার, সে গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। আমরা দেখছি কি যে পিউরিফিকেশন মেথড, আইডেন্টিফিকেশন মেথড, টিএলসি পিউরিফাই করা হয় মানে একটা মিক্সচার পিওর নাকি ইমপিওর সেটা ডিপেন্ড বের করার জন্য, আবার একটা মিক্সচারে কয়টা কম্পোনেন্ট আছে সেটা বের করার জন্য টিএলসি ব্যবহার করা হয়। তবে টিএলসির সব থেকে বড় ব্যবহার সেটা হচ্ছে একটা রিয়াকশন কমপ্লিট হয়েছে কি কমপ্লিট হয় নাই, এইটা ল্যাবের মধ্যে তুমি একটা বিক্রিয়া ধরো ঘটাইলা এ আর বি এর মধ্যে, পাত্রে বিক্রিয়া ঘটাইছো, এখন প্রোডাক্ট তৈরি হয়েছে কি হয় না এটা খালি চোখে দেখা যাবে না, তখন কি করা হয়, টিএলসি ব্যবহার করা হয়। সেটা আমরা পরবর্তী পর্বে আমরা দেখব। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।